রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ থাকবেই, এটা অস্বাভাবিক কিছু না। কারণ দুটো তো ভিন্ন রাজনৈতিক দল, ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন আদর্শ। কারণ যদি ভিন্ন আদর্শ হয় তাদের মতো আদর্শিক একটা বিভেদ তো থাকবে, আদর্শিক একটা বিরোধ তো থাকবেই। এবং এই জন্যই এতগুলি রাজনৈতিক দল, এতগুলি মতভেদ। তো এটা নিয়ে এটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। অস্বাভাবিকতাটা হলো কোথায়? যখন নাকি সেখানে বিরোধিতার মধ্যে অশ্লীলতা ঢুকে যায়, যখন বিরোধিতাকে কেউ কেউ কাদা ছোড়াছুরি বলতে বাধ্য হয়। আপনার মনে আছে আজকে থেকে প্রায় 5 মাস আগে ফেব্রুয়ারির 25 তারিখে একটা অনুষ্ঠানে আমাদের সেনাপ্রধান একটা কথা বলেছিলেন, এই কাদা ছোড়াছুরি নিয়ে উনি হুঁশিয়ার করে সতর্ক করেছিলেন। তো তখন তো 5 মাস আগে কিন্তু বাস্তবতাটা এরকম ছিল না। তাহলে উনি কি এত দূর পর্যন্ত কীভাবে দেখলেন? আমি এখন মাঝে মাঝে ভাবি যে উনি কী করে বুঝলেন যে আসলে আমরা কাদা ছোড়াছুরি ছাড়া কিছু জানি না। আমার মাঝে মাঝে মনে হয় আমরা আসলে জানি না, আমরা একটা অদ্ভুত জাতি। ওই যে একটা ছোটোবেলায় একটা কৌতুক শুনেছিলাম যে ওই আপনার ওই মানে নরকে প্রত্যেকটা বড় বড় কড়াইয়ের মধ্যে সব থাকে, যেই কড়াই বেয়ে উপরে উঠতে চায় তখন তাকে হাতুড়িতে বাইরে দেয়, আবার নামাই দেয়। কিন্তু একটা কড়াইয়ের মধ্যে কোনো পাহারাদার নাই। কেন এখানে কোনো পাহারাদার নাই, উঠে চলে যায়, ওই উঠতে পারবে না। যে উঠতে নিবে বাকিগুলো তারা টাইনে ধরে আবার নামাবে, কারণ ওটা হলো বাংলাদেশের জন্য করাই আর কি। তো আমাদের হলো ওই সমস্যা, আমরা নিজেদেরকে টেনে নামাতে পছন্দ করি, আমরা দেশটাকে খণ্ড খণ্ড করতে পছন্দ করি। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার নাম নিয়ে দেশটাকে বিভক্ত করা হয়েছিল। এমনকি জিয়াউর রহমান, যিনি একজন মানে স্বীকৃত মুক্তি এবং সেক্টর কমান্ডার ছিলেন, তাকেও বলা হয়েছিল উনি নাকি পাকিস্তানের চর। এবং বিএনপিকে শেষ দিকে বলা হতো এটা নাকি একটা সন্ত্রাসী দল বলা হতো। কিন্তু জামাতকে নিষিদ্ধ করতে হবে, জামাতকে অফিস খুলতে দেওয়া হতো না, হ্যান হতো না, তেন হতো না। শেষ দিকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ওটা মনে করেন 2-3 দিন ছিল, ওটা বাদ রাখি। তো সারাটা সময় দেশটাকে তারা বিভক্ত করার চেষ্টা করেছে। এবং এই যে বিভক্ত করার চেষ্টা করা, প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা যে রাজনীতি, প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে রাজনীতি, প্রতিপক্ষের জন্য অশ্লীল শব্দ প্রয়োগের যে রাজনীতি, সেটার মধ্যে কিন্তু আমরা আবার খুব দ্রুতই ঢুকে পড়ছি। দেখেন কি বলতেছে, কি সমস্ত স্লোগান! এগুলো কোনো স্লোগান হলো? এনসিপি বলতেছে যে বিএনপি একটা চাঁদাবাজের দল বলতেছে। এই ছোটবেলায় শুনেন নাই যে ওই আপনার ঝাঁঝরা বলে শুই রে, তোমার পাশা মধ্যে নাকি সিদ্রি। তখন এনসিপি বলে যে বিএনপি একটা চাঁদাবাজের দল। হতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু এটা কি শীর্ষ নেতৃবৃন্দের মুখে উচ্চারণ করার মতো কথা না তো। আবার ওদিকে বিএনপিও বলতেছে এনসিপির বিরুদ্ধে, জামাত বলতেছে। জামাতের এক নেতা দেখলাম মহানগরের মধ্যে, সে সাধারণ সম্পাদক নাকি সেলিম উদ্দিন নাকি, উনাকে দেখলাম আজকে বক্তব্য দেখলাম, উনি বলতেছে যে ওই মিটফোর্ডে যে ঘটনা হয়েছে ওইটার মাধ্যমে ওটা নাকি বিএনপির মানে নির্বাচনী ইশতেহার ঘোষণা হয়েছে, ওটার মাধ্যমে। ওটা কি বিএনপি করছে? আপনি প্রমাণ করছেন? প্রমাণিত হয়েছে? তো হয়নি তো। তো এখন এইভাবে যদি আপনি সুইপিং কমেন্ট করতে থাকেন এবং বড় বড় নেতারা যদি ধরো সুইপিং কমেন্ট করেন, তাহলে রাজনীতিটা কোথায় দাঁড়ায়? সেটাকে নিয়ে একদম শীর্ষ নেতৃত্ব পর্যন্ত আমি সেটাই বলছি। মাঠ পর্যায়ে দু একজন বিচ্ছিন্নভাবে বলে, সেটা নয় শোনে অনেকে, তার ধমক টমক দেওয়া যায়। এখন আপনি বলেন, আপনি নাহিদ ইসলামকে কে ধমক দিবে? এটা বিশাল নেতা, এবং তার ওই স্লোগান শুনে, ওখানে তার ওই বক্তব্য শুনে চাঁদাবাজের দল, ওখানে আবার তার সামনে ওখানে আবার স্লোগান দেয় যে কি চাঁদাবাজি হয় পল্টনে, ভাগ যায় লন্ডনে। ভাই এগুলি কোনো কথা? এগুলির মাধ্যমে আপনারা আসলে কি প্রকাশ করেন? আবার তারা বলতেছে এই যে এনসিপির কথায় ফ্যাসিবাদের ছায়া দেখতে পাই আমরা। তাহলে আমরা ভাই তাহলে কারে তাড়াইলাম, কেন তাড়াইলাম, কোথায় যাইতে চাই? সবার গায়ে যদি কাদা লাগানো। যে একটা কথা বলা হয়েছিল না, যে চোখের বদলে চোখ, এই যে পদ্ধতি, এটা মহাত্মা গান্ধী বলছিলেন যে এই তত্ত্বে আমি বিশ্বাস করি না, কারণ তাহলে পুরো ভারতবর্ষে মানুষ সব অন্ধ হয়ে যাবে। এখন যদি এই দুইটার যদি একটাও সত্য হয়, দুইটাই সত্য হয়, তাহলে সাধারণ মানুষ, আমরা তো পাবলিক, আমরা তো ভোট দেওয়ার অপেক্ষা আছি। তা আমাদের মধ্যে কি ধারণা জন্মায়? এই পলিটিক্যাল লিডার যারা আমাদের দেশ চালাবে, যারা আমাদের নেতৃত্ব দিবে, তাদের সম্পর্কে আমাদের মধ্যে কোনো শ্রদ্ধাবোধ থাকে আর?